Менты промазали нахуй. Ёбаный, он опять туда полетел, сука. 1 জুন 2025 হঠাৎই রাশিয়ার ওলেনিয়া, অ্যাঙ্গেলস, বেলায়া এবং দিয়াগিলেভোর 4টি বিমান ঘাঁটিতে একযোগে ড্রোন হামলা হয়। সময় গড়াতেই জানা যায় মনুষ্যবিহীন ড্রোনের মাধ্যমে হামলাটি করেছে ইউক্রেন, যার কোড নেম স্পাইডারওয়েব। ড্রোন হামলায় 40টিরও বেশি সামরিক বিমান ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে টুপোলভ Tu-22 M3, Tu-95 এবং A-50 নজরদারি বিমান। রয়টার্সে প্রকাশিত ইউক্রেনের দাবি অনুযায়ী এই হামলায় রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $7 বিলিয়ন। যদিও রাশিয়া এই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে তারা হামলার ঘটনা এবং বেশ কিছু বিমানের ক্ষতির কথা স্বীকার করেছে। ঠিক যখন 3 বছরব্যাপী যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেন আর রাশিয়া শান্তি আলোচনার জন্য ইস্তানবুলে এক টেবিলে বসতে যাচ্ছিল, তখন এমন হামলা ছিঁড়ে দিল শান্তি প্রতিষ্ঠার শেষ সূত্রটাও। বলা বাহুল্য, বাতিল হয়ে গেছে নির্ধারিত সেই শান্তি আলোচনা। এই অবস্থায় প্রশ্ন, ইউক্রেন কিভাবে সম্ভব করল এত বড় একটি ঘটনা? পৃথিবীর সেরা গোয়েন্দা ও ইন্টেলিজেন্স সক্ষমতার তকমা নিয়ে বড়াই করা রাশিয়া ঠিক কেমন গোপন কৌশলের কাছেই বা ধরাশায়ী হলো, তার উত্তরই খুঁজে বের করার চেষ্টা করা যাক। গত 1.5 বছর ধরে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU চেষ্টা চালিয়েছে রাশিয়ার ভেতরে একটি বড় ধরনের আঘাত হানার। তবে সবার আগে প্রয়োজন রাশিয়ার মতো দেশের ভেতরকার গোয়েন্দা তথ্য, যা ভেদ করা প্রায় অসাধ্য। এখানেই ঘটে কিছুটা কাকতালীয় ঘটনা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইউক্রেনের কিয়েভে অবস্থিত ওখমাত্তিদ শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলার পর মনোবেদনায় ভুগতে থাকেন একজন রুশ পাইলট। অনুতাপ বোধে জর্জরিত রাশিয়ার 22তম হেভি বোম্বার এভিয়েশন ডিভিশনের সেই সদস্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে গোপন কিছু তথ্য হস্তান্তর করে দেন। এই তথ্যের মধ্যে ছিল তার ইউনিটের কার্যক্রম এবং কমান্ড স্টাফের ছবি। এই ঘটনা ইউক্রেনের গোয়েন্দা সংগ্রহের ক্ষমতা এবং রাশিয়ার অভ্যন্তরীণ দুর্বলতারই ইঙ্গিত দেয়। এরোটাইম নামক একটি সংবাদ মাধ্যম এই খবরটি নিশ্চিত করে। বিভিন্ন তথ্য একসাথে করে চূড়ান্ত হামলার ছক আঁকে SBU। রয়টার্সের তথ্য মতে হামলার জন্য বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো কাঠের শেডের ছাদে লুকিয়ে রাশিয়ার অভ্যন্তরে পাঠিয়েছিল ইউক্রেন, যা ট্রাকের পেছন থেকে উৎক্ষেপণ করা হয়। রাশিয়ার গোয়েন্দা নজরদারি এড়িয়ে লক্ষ্যে গভীরভাবে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়েছে ইউক্রেনের 117টি ড্রোন। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরের এই বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো হতে পারে, এমনটি হয়তো রাশিয়াও ধারণা করতে পারেনি। তাই যখন ডেকে সাজিয়ে রাখা বিমানগুলো একের পর এক ড্রোন আঘাতে জ্বলছে, তখনও ড্রোনগুলো উড়ে উড়ে নতুন লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে দাবি করা হয়েছে, এই হামলায় রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের জাসুস বা গোপন সহযোগীদের সহায়তা ছিল। এই তথ্য যাচাই করা সম্ভব না হলেও এটি ইউক্রেনের গোয়েন্দা নেটওয়ার্কেরই গভীরতাকে নির্দেশ করে। হামলার জন্য ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে রাশিয়ার অভ্যন্তরে স্থানান্তরিত হয়েছিল বলেও জানা গেছে। রাশিয়ার যে বিমানগুলো ধ্বংস করা হয়েছে সেগুলো ব্যবহৃত হতো দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান হিসেবে, যা মূলত সোভিয়েত আমলে ডিজাইন করা হয়েছিল। Tu-22 M3 একটি সুপারসনিক বিমান। এটি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে সক্ষম, যার মধ্যে রয়েছে ক্রুজ মিসাইল, যা প্রচলিত এবং পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে পারে। নির্দেশিত বোমা ব্যবহার করে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এই বিমানগুলো ব্যবহার করত রাশিয়া। নৌ আক্রমণের ক্ষেত্রে এটি এন্টিশিপ মিসাইল বহন করতে পারে, যা নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। রাশিয়া এই বিমান ব্যবহার করে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবকাঠামোগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ধ্বংস হওয়া টুপোলেভ Tu-95 একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা 1950-এর দশকে প্রথম চালু হয়েছিল। এটি রাশিয়ার কৌশলগত বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। Tu-95 পারমাণবিক ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার একটি অংশ। বিশেষ করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে এটি দীর্ঘ দূরত্বে টহল দেওয়ার জন্য ব্যবহৃত হয়। সর্বোপরি ইউক্রেনের এই হামলা নিঃসন্দেহে রাশিয়ার মনোবলে আঘাত করেছে, সেই সাথে দীর্ঘ ও কঠিন করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটাকেও। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।